আমরা অলরেডি একটা ফার্স্ট পার্ট কভার করছি, এখন আমরা সেকেন্ড পার্টে আসলাম। যেটা অলরেডি বলে দিয়েছিলাম শিরোনামটা, যে কেস টেকিং, অর্থাৎ হোয়াট থিংস উই শুড কনসিডার ইন ইন কেস টেকিং। তাহলে আমরা অ্যাকিউট কেসের ক্ষেত্রেও যেমন কেস টেকিং করব, ক্রনিক কেসের ক্ষেত্রেও কি করব, কেস টেকিং করব। হ্যাঁ মানে ওটা আসলে, হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে যে বিভিন্ন কথার মাধ্যমে স্ট্রেস ইন্টোনেশন হয়, অর্থাৎ ফ্লো উপরে উঠে আবার ডাউন করে। হ্যাঁ হ্যাঁ, এটা কারণ লেকচারটা দিতে দিতে যখন ফ্লো চলে আসবে তখন আর আমি আমার মধ্যে থাকবো না। হ্যাঁ এটা আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আমি সবার মধ্যেই বিরাজ করবো হয়তো তখন। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আস্তে আস্তে ফ্লো উঠবে। ওকে, তো যেটাকে আমাদের হোমিওপ্যাথিতে বলা হচ্ছে কেস টেকিং, বাট ইন মডার্ন সায়েন্স কেস টেকিং ইজ নোন অলসো পেশেন্টস প্রোফাইল। যদি আমরা এই অ্যালোপ্যাথিক এই তাদের ডক্টরদের যদি আমরা কি বলবো পেশেন্টের ফাইলগুলো দেখি, সেখানে কিন্তু লেখা থাকে পেশেন্টস প্রোফাইল। আমি বোঝাইতে পারলাম? পেশেন্টস প্রোফাইল আসলে আমরা আসলে মানে এখন যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে দেখা যাবে যে কিছু আমাদের নিজস্ব কিছু ল্যাঙ্গুয়েজ আছে, হোমিওপ্যাথির কিন্তু নিজস্ব ল্যাঙ্গুয়েজ আছে, সেটা তো ব্যবহার করব। সাথে সাথে আমাদেরকে যুগের সাথে তাল মিলিয়ে কি মডার্ন কোনো আসলে বিষয় আসছে কিনা, যেমন প্যারালাইসিসের আগে নাম কি ছিল আমাদের এই হোমিওপ্যাথিতে আমরা জানি প্যারালাইসিস এজিটেন্স, আর কি ছিল আরেকটা নাম, ওই স্টেজ। তাহলে আসলে এই মডার্ন সায়েন্সে কিন্তু নামগুলো চেঞ্জ হয়ে আসছে। তো আসলে দেখা গেল যে আমরা যদি ওই জায়গায় থেকে যাই তাহলে কিন্তু আমরা এই মডার্ন সায়েন্সের সাথে আসলে তাল মিলিয়ে চলতে পারবো না, আমাদেরকে মুখ থুবড়ে পড়তে হবে। তো কাজেই আমাদের আসলে মডার্ন সায়েন্সের সাথে কি করতে হবে, নিজেকে কোপ আপ করতে হবে। হুম, মানে তাল মিলিয়ে চলতে হবে। তো আসলে এই কেস টেকিং এর আমি একটা যে গুরুত্বপূর্ণ পার্ট সেটা হচ্ছে চিফ কমপ্লেন। হ্যাঁ, চিফ কমপ্লেন কিন্তু অলরেডি আমাদের ডিসকাস হয়ে গেছে। এটাও কিন্তু এই কেস টেকিং এর একটা ভাইটাল পার্ট, যেটা আমাদের রোগীর ক্ষেত্রে প্রথমেই নিতে হয়। ঠিক আছে, তাহলে হ্যাঁ প্রেজেন্ট কমপ্লেন, যেটা আমরা অলরেডি বলে ফেলছি। তো আমরা সেখানে কভার করছি, তাই আমরা সেকেন্ড স্টেজে চলে যাচ্ছি। যদিও সেটা আমি আলোচনা করছি একটা প্রেসক্রিপশনের মধ্যে, কিন্তু মূল বিষয়টা এখানেই ছিল। তো এখন আমরা যখন একজন পেশেন্টের প্রেজেন্ট কমপ্লেন জানলাম, তারপরে তার এক্সামিনেশন অন এক্সামিনেশন করলাম, এরপরে আমরা কি করব, রোগীর পাস্ট হিস্ট্রি জানবো। আচ্ছা, আমরা পেশেন্টের কি জানবো, প্রেজেন্ট প্রেজেন্ট হিস্ট্রি। হ্যাঁ, প্রেজেন্ট হিস্ট্রি বলতে আসলে পার্সোনাল হিস্ট্রি, এটাকে আপনারা লিখবেন। আচ্ছা, পার্সোনাল হিস্ট্রি, ঠিক আছে। তাহলে পিএইচ স্ট্যান্ডস ফর পার্সোনাল হিস্ট্রি। তো একজন পেশেন্টের পার্সোনাল হিস্ট্রিতে আমরা কোন কোন বিষয়গুলো জানার চেষ্টা করব তার ডায়েট। হুম, ডায়েট, তার খাদ্যাভ্যাস সম্পর্কে জানার চেষ্টা করব। উনি কি মিক্সড নাকি ভেজিটেরিয়ান, ঠিক আছে, শুধু দুইটা ওয়ার্ড ইউজ করব। যদি মিক্সড মানে সব খায়, আর ভেজিটেরিয়ান সেটা আসলে একটা গোষ্ঠীর জন্য খুব প্রযোজ্য, হিন্দু মুসলমানের বাইরে যারা, তারা আসলে ভেজিটেরিয়ান থাকে। ঠিক আছে, আবার মুসলমানদের মধ্যেও আবার অনেকে আছে খুব স্বাস্থ্য সচেতন, তারাও অনেক কিছু মানে। তো সেক্ষেত্রে আমরা এই বিষয়টা উঠাই নিয়ে আসবো। কেন উঠাই নিয়ে আসবো, কেন আমরা ডায়েটকে এমফাসাইজ করব, কারণ হচ্ছে ডায়েটের উপরে আমাদের নির্দিষ্ট কিছু মেডিসিন আছে, ফুড যেটা। সেকেন্ড আমরা জিজ্ঞাসা করব যে আসলে তার কিছু হ্যাবিট থাকে, যার মধ্যে যেমন টি থাকে কিনা, হ্যাঁ কফি থাকে কিনা। মানে জিজ্ঞাসা করব যে আপনি কি আসলে মানে আপনার কি নেশা আছে এরকম, যে চা খাওয়ার, চা না খেলে থাকতে পারেন না, কফি না খেলে থাকতে পারেন না, স্মোকিং। আমি এই শীটটাও লেকচারের শেষে দিয়ে দিব, ঠিক আছে, এটাও শীট আমার কাছে রেডি আছে, এই শীটটাও আমি দিয়ে দেবো। এগুলো আমার নিজস্ব তৈরি, নিজে আমি চিন্তা ভাবনা করে এটা তৈরি করছি। আর আমার স্টাডি সেন্টার কিন্তু এইটাই, আমি এইখানেই আসি, প্রায় 2 বছর থেকে আসি, এবং 2 বছর থেকে আমি লাগাতার আসি। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এই পার্সোনাল হিস্ট্রির মধ্যে ডায়েট, টি, কফি, স্মোকিং এর কোনো তার এইরকম হ্যাবিট আছে কিনা সেগুলো জানার চেষ্টা করব। সেই সাথে আমরা আরো চেষ্টা করব যে বিটেল লিফ, হ্যাঁ অনেকে পান সুপারি জর্দা, হ্যাঁ টোবাকো, টোবাকো
টোবাকো খাওয়ার, অনেকে পানের সাথে জর্দা খায়, গুল খায় না, গুল খায়, এই ধরনের কোনো ব্যাড ইফেক্ট মানে ব্যাড কোনো হ্যাবিট তার মধ্যে আছে কিনা এটা আমরা জানার চেষ্টা করব। সেই সাথে আমরা তার ফিজিক্যাল অ্যাক্টিভিটি জানার চেষ্টা করব, যে আসলে ওনার ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা কেমন, ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা কাজকর্ম কেমন, উনি কি সার্ভিস হোল্ডার নাকি লেবারার, ডে লেবারার থাকে অনেকে, দিনে কাজ করে, মানে তার পেশাটা সম্পর্কে আমরা জানবো। যদিও আমরা একদম প্রথমের দিকে তার পেশাটা নিয়ে নিব, তারপরও আমরা দেখবো যে পেশা, যে মনে করেন যে খুব কঠোর পরিশ্রম করে, বলে যে কঠোর পরিশ্রম, কিন্তু তার মিসেসকে যদি জিজ্ঞাসা করা হয় বলবে যে ও কোনো কাজই করে না, বসে থাকে বাড়িতে। ঠিক আছে, আবার মিসেস এর ক্ষেত্রে যদি হাজবেন্ডকে জিজ্ঞেস করা যায় তাহলে আসল চিত্রটা পাওয়া যায়। আসলে অ্যাজ এ ডক্টর আমাদেরকে কিন্তু এইভাবে একটু একটু সিস্টেম টেকনিক্যালি আমাদের আনসার গুলো বের করে নিয়ে আসতে হবে। ঠিক আছে, আমরা যখন মাইন্ডের আলোচনাতে যাব ধারাবাহিকভাবে, তখন কিন্তু একজন ব্যক্তিকে আমরা সরাসরি কখনো প্রশ্নই করতে পারি না যে আপনার রাগ কেমন, তাই না? তখন কেউ কি বলবে যে আমার খুব রাগ, বলবে না। আসলে এগুলো আমরা তার সাথে যদি আমরা দেখা যায় যে 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট কথা বলি, তো আস্তে আস্তে তার উত্তর দেওয়ার ভঙ্গি থেকেই কিন্তু বোঝা যাবে যে আসলে লোকটা কতটা ইরিটেবল, তাই না, আর কতটা মাইল্ড। তো এরপরে আমরা যেটা জানার চেষ্টা করব সেটা হলো তার রেসিডেন্স, অর্থাৎ তার বাসস্থানটা কেমন। উনি পাকা বাসায় থাকেন, টিন শেড বাসায় থাকেন, নাকি আরো কুড়ে ঘরে থাকেন, মানে তার আসলে বাসস্থানের আমরা এনভায়রনমেন্ট সেটা জানার চেষ্টা করব। ঠিক আছে, বা উনি যেখানে বসবাস করেন, যে বাসায় থাকেন, সেখানে কি পর্যাপ্ত রোদ পায় কিনা, বা আশেপাশে পুকুর আছে কিনা, বা আসলে পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা, এগুলো একটু জানার চেষ্টা করব। কারণ ওইগুলোর উপরে, তার অ্যাটমসফিয়ার বা তার এই রেসিডেন্সিয়াল এনভায়রনমেন্টের উপরে আমাদের মেডিসিন আছে। এই প্রত্যেকটা মেডিসিন, আপনি যদি আমাকে বলেন যে এই যে টি যে বললেন, চা, আচ্ছা একটা লোক বললো যে হ্যাঁ তার এত চায়ের নেশা যে সারাদিনে তাকে 20 কাপ চা খাইতে হয়। আসলে আমাকে দেখান তো যে এই টি, এই চা, এইরকম রোগী যদি পাই, তাহলে আসলে কি চায়ে এরকম অভ্যাস থাকে, তার কি আসলে স্পেসিফিক মেডিসিন আছে? বলেন আপনার আছে না নাই? আছে, থুজা আছে, এই যে ম্যাডাম, ধন্যবাদ, এই যে বলে দিল। ঠিক আছে, তাহলে কেন এগুলো আমাদেরকে, কেন আমরা এগুলো কনসিডার করব? স্পেসিফিক মেডিসিনে পৌঁছানোর জন্য। এরপরে আমরা যে বিষয়টা নিব যে আসলে রিলেশনশিপ। ঠিক আছে, রিলেশনশিপ বলতে আসলে দুই ভাবে বোঝায়, একটা হলো লিগ্যাল রিলেশনশিপ আর একটা হলো ইলিগ্যাল রিলেশনশিপ। আমরা আগে লিগ্যালের কথা বলি, যে রুগীটা, আমরা তো যখন আমরা তার এই বৈবাহিক অবস্থা, ম্যারিটাল স্ট্যাটাস নেব, যে আসলে উনি বিবাহিত, সিঙ্গেল না ম্যারিড, সেটা তো জানবো। জানার পরেও দেখবো যে আসলে তার হাজব্যান্ডের সাথে সম্পর্ক কেমন, রিলেশনটা কেমন, বা পেশেন্ট যদি মেল হয় তাহলে তার ওয়াইফের সাথে রিলেশনটা কেমন। আবার এটা রিলেশন জানার পরে এর ভেতরে একটা রিলেশন আছে, সেটা হলো যেটাকে আমরা, প্লিজ ডোন্ট টেক ইট আদারওয়াইজ, এটাকে আমরা যেটা বলি সেক্সুয়াল রিলেশন। যে আসলে সে কি তার স্বামী স্ত্রীর বাইরে অন্য কারোর সাথে এই ধরনের কাজকর্মে লিপ্ত আছে কিনা। এটা আনকমন কোনো বিষয় না, এটা কমন বিষয়, অনেকেরই হয়ে থাকে। যে দেখা গেছে পরকীয়া হচ্ছে, আমার বাড়িতে মিসেস আছে, আমি অন্য মেয়ের সাথে ঘুরছি, হ্যাঁ, এটা হতেই পারে, খুব কমন ব্যাপার। আবার আমার মিসেস আবার অন্য কারোর সাথে ঘুরছে, এটা খুব কমন ব্যাপার। আসলে আমরা এমন একটা মডার্ন এরিয়াতে বসবাস করি, যেখানে যদি কেউ দেখা যায় যে এই উঠতি বয়সের ছেলেমেয়েরা যদি প্রেম না করে, তাহলে মনে হচ্ছে যে কি এই বোধহয় ব্যারাইটা কার্ভের রোগী। মানে আমাদের ইন হোমিওপ্যাথিক সায়েন্সে বলা হচ্ছে যে এই ব্যারাইটা কার্ভ, কারণ এর মানসিক বিকাশ ঘটেনি, এর সেকেন্ডারি সেক্স ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে ডেভেলপ করে নেই। তার মধ্যে যার কারণে কি হয়ে গেছে, যে এর মধ্যে সেক্সুয়াল ক্যারেক্টার নাই, তার মধ্যে এক্সাইটমেন্ট নাই, কোনো স্টিমুলেশন নাই, তার কাউকে ভালো লাগে না, অপোজিট সেক্সকে ভালো লাগে না। সেটা মেডিকেল সায়েন্স একটা ডিসঅর্ডার বা একটা ডিজিজ। তো আসলে আমরা এই জিনিসগুলো জানার চেষ্টা করব, আসলে তার মধ্যে এই ধরনের রিলেশনশিপ আছে কিনা। ঠিক আছে, সেটা হোক সে পুরুষ, হোক সে মহিলা, হোক সে অবিবাহিত। ওকে, তাহলে আমরা পার্সোনাল হিস্ট্রির মধ্যে এই সকল বিষয়কে কনসিডারে নিয়ে আসবো। এইটুকু আমি আসবো। এরপরে আমরা যেটা আলোচনা করছি, পিএম, যেটাকে আমরা সবাই খুব আমাদের কাছে পরিচিত, পিএম মানে প্রাইম মিনিস্টার, তাই তো? এটা পলিটিক্যাল একটা টার্ম। আবার হচ্ছে পিএম, এএম, পিএম আমরা সময়ের ক্ষেত্রে ব্যবহার করি, ইন কেস অফ প্রাইম, যেখানে বলি আমরা পোস্ট মেরিটিয়াম। আচ্ছা,
কিন্তু ইন হোমিওপ্যাথিক মেডিকেল সায়েন্স আমরা এটাকে বলছি পিএম মিনস প্রেজেন্ট মেডিকেশন। প্রেজেন্ট মেডিকেশন অর্থাৎ আমার কাছে যে পেশেন্ট আসছে উনি কি বর্তমানে কোনো ঔষধ নিচ্ছে কিনা, বর্তমানে কোনো ঔষধ খাচ্ছে কিনা, বোঝাইতে পারলাম? আচ্ছা, তো প্রেজেন্ট মেডিকেশন কি? দেখা গেছে একজন ওই স্যার অনেক রোগীর কথা বললেন একটু আগে, ওনার অভিজ্ঞতা বর্ণনা করলেন। তো সেখানে দেখা গেছে যে একাধিক ডক্টরের কাছে গিয়েছিলেন, সেখানে ট্রিটমেন্ট নিছেন, ভালো হন নাই, তারপরে এখানে আসছেন। তো আলটিমেটলি দেখা যাবে, আমরা যদি খোঁজ নেই, দেখা যাবে ওই পেশেন্ট কিন্তু ওই ডক্টরের কাছে চিকিৎসা নিয়েছিলেন, এখন আজকে এখানে আসছে, হয়তো সকালে ওষুধটা খেয়েই আসছে। হতে পারে না এরকম? তাহলে আমরা সেই মেডিসিনটার নাম অবশ্যই লিখবো। কেন লিখবো? কারণ ওই মেডিসিনটার এগেনস্টেই আমাদের হোমিওপ্যাথিক মেডিসিন আছে, ঠিক আছে? ওই মেডিসিন তার শরীরে কাজ করবে, করবে না? সকালে যে মেডিসিন খাইছে কাজ করবে না? তাহলে ওই মেডিসিনটা আমার খুব জানা দরকার। সেটা মেডিসিন কোন গ্রুপের, অ্যাজ এ হোমিওপ্যাথিক ডক্টর আমাকে সেটা ফাইন্ড আউট করার যোগ্যতা থাকতে হবে যে আসলে সে কোন গ্রুপের মেডিসিন ইনটেক করছে, তার সাইড এফেক্ট কি হতে পারে, এবং সেটা সাইড এফেক্টটা নষ্ট করার জন্য আমার হোমিওপ্যাথিতে আমি কোন মেডিসিনটা অ্যাপ্লাই করব এই জ্ঞানটাও আমার থাকতে হবে। হ্যাঁ, অবশ্যই এলোপ্যাথিক ঔষধ, এবং যদি কোনো অন্য আয়ুর্বেদিক, ইউনানি, এনি কাইন্ডস অফ প্যাথি, এনি প্যাথি, ইভেন হোমিওপ্যাথি থেকে অন্য ডক্টরের কাছ থেকে উনি আমার কাছে আসছেন, তখন আমি নাম অবশ্যই এখানে কি করব, মেনশন করব, লিখব। এরপরে আমরা লিখলাম পি এম এইচ। এমএইচ এটাকে বলছি আমরা পাস্ট মেডিকেল হিস্ট্রি। পাস্ট মেডিকেল হিস্ট্রি অর্থাৎ একজন পেশেন্ট যিনি আমার কাছে আসছেন বা আপনার কাছে আসছেন বা যে কোনো ডক্টরের কাছে আসছেন, আসলে ওনার জন্ম থেকে আজ পর্যন্ত উনি কোনো সিভিয়ার কোনো কমপ্লিকেশনে ভুগছেন কিনা, মানে তার বড় ধরনের কোনো রোগ ব্যাধি হয়েছিল কিনা, বা বড় ধরনের না হোক ছোটখাটো যে রোগ ব্যাধিগুলো হয়েছে সেইগুলো আমরা কি করব, জানার চেষ্টা করব। তো আসলে আমরা একটু দেখি যে আসলে কোন কোন রোগগুলো জানার চেষ্টা করব। রুগী তো অনেক সময় খেই হারিয়ে ফেলবে, মনে করতে পারবে না যে আমার যে কি কি রোগ হয়েছিল, কারণ 5 বছরের আগে বা 10 বছর আগে, 10 বছর বয়স হওয়ার আগে তার যে যে রোগ হয়েছিল এই রোগগুলো সাধারণত একটা মানুষের মনে থাকে না, কারণ আমরা তো তখন অবুঝ থাকি। বাবা মারা খুব ভালো জানেন, তখন আমরা সেক্ষেত্রে অ্যাটেন্ডেন্ট ডাকবো। অ্যাটেন্ডেন্ট বলতে কি, অর্থাৎ ওই পেশেন্টের বাবা মা যদি থাকে, ভাই বোন থাকে, যারা খুব তার কাছে থেকেছে, যারা তাকে খুব কেয়ার করছে, এই ধরনের মানুষকে আমরা নিয়ে আসতে বলবো নেক্সট সেটিং এ, অর্থাৎ সেকেন্ড ভিজিটে আমরা তাদেরকে নিয়ে আসার জন্য বলবো। আর ফার্স্ট ভিজিটে আমরা তার কাছ থেকে যে ইনফরমেশন গুলো পাবো সেগুলো আমরা নোট ডাউন করবো। তাহলে আমরা কোন কোন ডিজিজ গুলোকে আসলে তার পাস্ট মেডিকেল হিস্ট্রির মধ্যে ইনক্লুড করতে পারি? আমরা বলতে পারি যে তার কোনো অ্যালার্জি হয়েছিল কিনা, তার কোনো অ্যাজমা হয়েছিল কিনা, তার ব্রঙ্কাইটিস হয়েছিল কিনা, তার কোনো বাইটস আছে কিনা, অর্থাৎ কোনো কিছু কামড়ে দিয়েছিল কিনা, তারপরে তার ক্যান্সারের কোনো ইতিহাস আছে কিনা। আমি যে রোগগুলোর কথা বলছি এই রোগগুলো একইভাবে সেই পেশেন্টেরও হতে পারে, সেগুলো ফ্যামিলি হিস্ট্রিতে থাকতে পারে, অর্থাৎ তার ফ্যামিলির যে কোনো যে কারো হতে পারে। তো ফ্যামিলি হিস্ট্রি আমি যখন আলোচনা করব ঠিক এরপরেই আলোচনা করব আসলে ফ্যামিলির মধ্যে আমরা কার কার এই জিনিসগুলো হতে পারে সেটা আমরা পরে মেনশন করব। তো আগে আমরা রোগগুলোর নাম জেনে নেই। ক্যান্সার হতে পারে, চিকেন পক্স হতে পারে, কোভিড হতে পারে, যেহেতু রিসেন্ট একটা ক্রুশিয়াল একটা খুবই মানে কি বলবো হাইলি ডিসকাসড একটা রোগ, ডিজিজ, যেটা ওয়ার্ল্ড ওয়াইড স্প্রেড আউট হয়ে গেছে, সেটা আপনারা সবাই জানেন, কোভিড-19। তো সেটা হয়েছিল কিনা, ডায়াবেটিস মেলাইটাস হয়েছিল কিনা, ডিপথেরিয়া, একজিমা, এপিলেপসি, ইনস্যানিটি মানে পাগল, ম্যাড যেটা, এরপরে গনোরিয়ার হিস্ট্রি আছে কিনা, মেয়েদের ক্ষেত্রে লিউকোরিয়ার হিস্ট্রি আছে কিনা, হ্যামোরয়েডস, হারপেটিক, তারপরে হেপাটাইটিস, ইচিং, জন্ডিস, লেপ্রোসি, ম্যালেরিয়া, মেজলস, মেনিনজাইটিস, প্যারালাইসিস, থাইসিস পালমোনালিস, প্লুরা, নিউমোনিয়া, প্লুরিসি, রিউম্যাটিজম, স্কিন ইরাপশন, স্ক্যাবিস, সিফিলিস, থাইরয়েড অ্যান্ড ভ্যাকসিনেশন। এগুলো আমাদেরকে জানতে হবে যে তার আসলে একটা মানুষের, আমরা যেমন ছোট জন্মগ্রহণ করার পরে দেখা গেছে যে আমাদের ইপিআই কর্মসূচির আওতায় কয়েকটা ইনজেকশন দেওয়া হয়, টিকা দেওয়া হয়, সেগুলো আসলে সেই পেশেন্ট নিয়েছিল কিনা, বা না নিয়ে থাকলে পরবর্তীতে কোনো স্টেপ নিয়েছিল কিনা, বা এটার পরেও করোনা ভ্যাকসিন নিয়েছিল কিনা। কেননা আমাদের ভ্যাকসিনের অ্যাগেনিস্টে ইন হোমিওপ্যাথিতে ট্রিটমেন্ট আছে, যেটা অন্য কোনো প্যাথিতে আছে বলে আমার মনে হয় না। তো ভ্যাকসিনের বিপদ, যেখানে আমাদের রেপার্টরিতে খুব খুব পরিষ্কারভাবে বলা আছে যে ভ্যাকসিনেশন আফটার, এরকম নামে আপনারা একটা রুব্রিক দেখেছেন না? একটা চ্যাপ্টারও আছে ভ্যাকসিনেশন, যেটা রবিন মার্ফির বইয়ে একটা ভ্যাকসিনেশন নামে একটা চ্যাপ্টারই আছে, যেখানে ডক্টর কেন্টের বইয়ে সেখানে কিন্তু এই জেনারেটিক্স চ্যাপ্টারে আমরা গিয়ে এই ভ্যাকসিনেশন পাবো।
সেখানে ভ্যাকসিনেশনে কয়েকটা ফার্স্ট গ্রেডে কয়েকটা মেডিসিন আছে, আবার সেকেন্ড থার্ড গ্রেড মিলিয়েও বেশ কয়েকটা মেডিসিন আছে। তখন আমরা কিন্তু কনসিডার করবো যে আসলে কোন ভ্যাকসিনের এগেনস্টে কোন মেডিসিনটা আমি ওই পেশেন্টের মধ্যে অ্যাপ্লাই করব। তো আমরা এতক্ষণ আলোচনায় ছিলাম প্রেজেন্ট মেডিকেল হিস্ট্রি। তো প্রেজেন্ট মেডিকেল হিস্ট্রির সাথে সাথে আমরা ফ্যামিলি হিস্ট্রি হ্যাঁ, তো ফ্যামিলি হিস্ট্রিতেও ওই রোগগুলোই আমরা জানার চেষ্টা করব যে তার ফ্যামিলিতে এই ধরনের রোগগুলো হয়েছিল কিনা। এখন আমরা ফ্যামিলি বলতে আসলে কাকে বোঝাই, যদি আমরা ইন শর্ট ফর্মে বলতে যাই, অর্থাৎ খুব সংক্ষেপে, তাহলে বাবা মা মিলেই কিন্তু একটা ফ্যামিলি, অর্থাৎ স্বামী স্ত্রী মিলেও কিন্তু একটা ফ্যামিলি। যদি এটাকে আমরা একটু এক্সটেন্ড করি, তাহলে স্বামী স্ত্রী এবং একটা সন্তান মিলেও কিন্তু একটা ফ্যামিলি। এর আরেকটু এক্সটেন্ড করি, স্বামী স্ত্রী সন্তান এবং তার সাথে শ্বশুর শাশুড়ি থাকতে পারে, ঠিক আছে, একটা ফ্যামিলি। আবার আরো বিস্তৃত বলতে গেলে ফ্যামিলি, আবার দেখবেন যে কারো বাড়িতে কারো শাশুড়ি এসে থাকে থাকে আছে না এরকম, যে মেয়ের বাড়িতেই তার মা এসে থাকে, তার মানে তিনি কি একজন ফ্যামিলি মেম্বার না? আবার দেখা গেছে যে একজন মানুষ, তারই বাবা মা আবার তার মধ্যে আছে, তার ভাই বোন, জয়েন্ট ফ্যামিলি, এক্সটেন্ড ফ্যামিলি একসাথে। প্রশ্ন আছে? ও আচ্ছা, পানি খাবেন? হুম। আচ্ছা, তাহলে কি হবে, তাহলে ফ্যামিলি হিস্ট্রিতে আমরা কার কার হিস্ট্রি নেব? একজন পেশেন্ট আসছে, তার বাবার খেয়াল করবো যে এই রোগগুলো তার বাবার আছে কিনা, তার মায়ের আছে কিনা। আচ্ছা, মাটা বাদ দেয়, আগে বাবার কথা বলি। বাবার আছে কিনা, তাদের চাচাদের আছে কিনা, ওই পেশেন্টের আবার দাদার আছে কিনা, দাদির আছে কিনা। বুঝাইতে পারলাম? তাহলে এটা গেল বাপের সাইড। এবার মায়ের সাইডে আসি, তাহলে তার মায়ের আছে কিনা এই রোগগুলো, তার খালাদের আছে কিনা, তার ওইখানে ফুপুটা বাদ গেছে, আর তার হচ্ছে মামার আছে কিনা, এবং তার নানার আছে কিনা, নানির আছে কিনা। তাহলে মোটামুটি আমাদের ফ্যামিলি হিস্ট্রিটা কভার হয়ে গেল, যে আমরা আসলে কোন কোন মানুষগুলোকে আমরা ফ্যামিলি হিস্ট্রির আওতায় নিয়ে আসবো এবং কোন কোন ডিজিজ গুলো আমরা কনসিডার করব আমাদের কেস টেকিং নেওয়ার ক্ষেত্রে। এই পর্যন্ত কোনো প্রশ্ন আছে? হুম, ঠিক আছে। হ্যাঁ, নিজের ভাই বোনের নিতে হবে, যেহেতু তারা একই সিবলিংস, যেহেতু দিতে হবে। আচ্ছা, এরপরে আমরা যেটা বিষয় আলোচনা করব সেটা হচ্ছে ফিজিক্যাল জেনারেল। আচ্ছা, হ্যাঁ, অর্থাৎ একজন রোগীর আমরা ফিজিক্যাল কিছু জেনারেল সিমটম, মানে শারীরিক কিছু লক্ষণ আমরা জানার চেষ্টা করব। কি কি জানার চেষ্টা করব? আমরা থার্স্ট জানার চেষ্টা করি, পিপাসা। রোগীকে জিজ্ঞাসা করতে পারি যে আপনার পিপাসাটা কেমন। রোগীকে জিজ্ঞাসা করতে পারি আপনার পিপাসাটা কেমন। রোগী আমাদেরকে বিভিন্ন ভাবে উত্তর দিবে যে আসলে আমার খুব পিপাসা। যদি খুব পিপাসা হয় তখন আমরা এক্সট্রিম লিখতে পারি, আমি লিখবো না যেহেতু শিট দিয়ে দেবো, এক্সট্রিম লিখতে পারি। যদি বলে যে না আমি তো পানি খাই, প্রচুর পানি খাই, কিন্তু তারপরে আমার তৃষ্ণা যেন যায় না, মেটে না, বলে না এরকম, তখন আমরা লিখবো আনকোয়েন্সাবল, শুনলেই হবে। এরপরে যদি দেখি যে আসলে তার তো জিহ্বা, আমরা দেখবো যে জিহ্বাটা খুব শুকনো কিন্তু তার পিপাসা আছে, সরি, জিহ্বা শুকনো কিন্তু পিপাসা নাই। এটা আমাদের কাছে একটা আনকমন ব্যাপার হয় না, যে জিহ্বা শুকনো অথচ তার পিপাসা নাই। আমরা সাধারণত দেখা যায় মুখ, ঠোঁট এগুলো শুকিয়ে গেলে আমরা একটু পানি খাইতে চাই, মানে পানি পান করতে চাই। কিন্তু যখন আমাদের এইরকম সিমটম পাবো, সেই সিমটমের দাম আমাদের হোমিওপ্যাথিতে অনেক বেশি মূল্যবান। এরপরে দেখা গেল যে এমনও একজন বলল যে আসলে আমার এত তৃষ্ণা পায় যে আসলে আমাকে রাতে, আমি যে ঘুমাই, ঘুম থেকে উঠেও আমাকে পানি খাইতে হয়, পানি পান করতে হয়। সেক্ষেত্রে আমরা এইটা লিখতে পারি যে নাইট ওয়েকিং। থার্স্টের জায়গায় আমরা লিখতে পারি পজিটিভ। যেমন কিভাবে লিখবো একটা দেখাই দেই, যে থার্স্টের জায়গায় আমরা লিখবো হ্যাঁ পজিটিভ। থার্স্ট যদি খুব বেশি হয় 3+ দিয়ে দিলাম। এমন পিপাসা যে রাতে উঠেও তাকে পানি পান করতে হয়, তাহলে আমরা সাইড লিখবো, মানে এমন পিপাসা পায় যে পিপাসার কারণে তার ঘুমটা ভেঙে যায় এবং উঠেই তাকে পানি পান করতে হয়। এরপরে আমরা হয়তো বলবো যে আসলে পিপাসা, আবার কেউ বলে আমি তো খুব পানি খাই কিন্তু আমার ঠান্ডা পানির পিপাসা খুব খুব, আবার কেউ বলে না ঠান্ডা পানি না, আমার কিন্তু গরম পানি খাইতে পাই, একটু কুসুম কুসুম গরম পানি আমার খুব ভালো লাগে, তখন আমরা ওই কোল্ড অথবা ওয়ার্ম ড্রিঙ্কস লিখতে পারি। এরপরে যেমন
রুগী শুধু বললো যে আমি খুব পানি খাই, এই কথা বলেই আপনি চুপচাপ থাকবেন তা কিন্তু না। তখন কিন্তু আমাদেরকে তাদেরকে খুব স্পেসিফিক জায়গায় নিয়ে গিয়ে প্রশ্ন করতে হবে যে আসলে সেই অ্যামাউন্টে কেমন। স্মল, খুব লার্জ অ্যামাউন্টে পানি খায়, একবার বসলো একবারে এক জগ খেয়ে নিল, 5 গ্লাস খেয়ে নিল, পান করলো, রুগী বলতে পারে হ্যাঁ আমি মানে এক সিটিং এ 5 গ্লাস পর্যন্ত পানি খাই। আর কেউ কেউ বললো আমি সারা দিনেই পানি খাই কিন্তু ঘন ঘন পানি খাই। ঠিক আছে, যখন বলবে যে অল্প করে খাই কিন্তু ঘন ঘন খাই, এটা আর্সেনিকের একটা গুরুত্বপূর্ণ লক্ষণ। কিন্তু যদি বলে যে না আমি একসাথে অনেকগুলো পানি খাই, তখন আমরা লিখবো লার্জ কোয়ান্টিটিস ওপেন। ওপেন, অথবা ওপেন, আমি অনেকগুলো পানি খাই, একসাথে খাই কিন্তু অনেকক্ষণ পর পর খাই, তখন আমরা বলবো যে লার্জ কোয়ান্টিটিস লং ইন্টারভ্যালস। ঠিক আছে। আর যদি বলে যে না আমি অল্প করে পানি খাই কিন্তু খুব ঘন ঘন খাই, তখন বলবো স্মল কোয়ান্টিটিস ফ্রিকুয়েন্টলি। আমরা এই টার্মগুলো লিখবো যখন আমাদের টার্মে, আমাদের এই কেস টেকিং শিটে বা আমাদের এই পেশেন্ট প্রোফাইলে এই ধরনের কথাগুলো লেখা থাকবে। একজন পেশেন্টের মানে একদম কি মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত যখন আমরা সিমটমগুলো লিখবো, তখন অ্যালোপ্যাথিক ডাক্তাররা আমাদের যখন এই পেশেন্ট প্রোফাইলটা দেখবে, কোনো কারণে যদি তাদের চোখে পড়ে, তখন তারা আমাদেরকে মূল্যায়ন করতে শুরু করবে। আদারওয়াইজ কিন্তু আমরা আমাদের সম্মানের জায়গাটুকু পাবো না কখনোই। তো এরপরে আমরা টাঙে চলে যাই। টাং, টাং মানে জিহুবা, তাই তো? আচ্ছা, তো জিহুবার আমরা আসলে কি দেখার চেষ্টা করি? জিহুবার আমরা প্রথমে কোয়ালিটি দেখব, মানে জিহুবাটা কেমন, সেটা কি রকম হতে পারে, মানে দেখতে কেমন হবে। যেমন সেটা হয়তো এক্সকোরিয়েটেড থাকতে পারে, মানে ছাল উঠে যাওয়া হতে পারে। তারপরে সেটা ম্যাপ টাং হতে পারে, মানচিত্রের মতো খোপ 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 হতে পারে। তারপরে সেটা আলসারেটেড হতে পারে, ছোট ছোট ঘা টাইপের হতে পারে। আবার ইনডেন্টেড, চারপাশে হয়তো দুই সাইডগুলোতে হয়তো দাঁতের দাঁত লেগে থাকতে পারে, আছে না এরকম? যে অনেকে দেখবেন জিহ্বা যখন আমরা দেখি দাঁতের দাগ লেগে আছে, এটা কিন্তু একটা মার্কুরিয়াসের একটা গুরুত্বপূর্ণ সিমটম, অন্য মেডিসিনেও থাকতে পারে। এরপরে ট্রেম্বেলিং, আমরা যখন তাকে হা করতে বললাম যে জিহ্বাটা দেখবো, দেখবেন যে একটা মানে জিহ্বাটা কাঁপতেছে, হ্যাঁ কাঁপতেছে, একটা ট্রেম্বলিং দেখা যাচ্ছে। এরপরে ফিশার্ড, এই যে ট্রেম্বলিং সেন্সেশন, এটি কিন্তু বিভিন্ন মেডিসিনে আছে, খুব কম মেডিসিনে আছে। এরপরে দেখা যায় ফিশার্ড, মানে দেখা গেছে যে জিহ্বাটা মাঝে মাঝে দেখা গেছে ফেটে গেছে। ঠিক আছে, তাহলে এই ধরনের আমরা টাঙের কোয়ালিটি পাবো। তো একজন পেশেন্টের মধ্যে যে আসলে এতগুলো কোয়ালিটি পাবো তা কিন্তু না, একটা অথবা দুইটা কোয়ালিটি পেতে পারি, তখন আমরা কিন্তু সাইডে লিখবো। এরপরে আমরা টাঙের কালার দেখব, আসলে টাংটা দেখতে কেমন। কারো হয়তো ব্ল্যাক থাকতে পারে, কারো ব্লু থাকতে পারে, পেল থাকতে পারে, একটু মলিন টাইপের, রেড থাকতে পারে, রেডিশ ব্রাউন থাকতে পারে, হোয়াইট থাকতে পারে। আসলে এই যে এতগুলো কালার হয়, কোশ্চেন করতে পারেন যে আসলে কেন এগুলো কালার হয়। এগুলো আসলে প্রত্যেকটা ডিজিজের সাথেই সম্পর্কিত। কারণ মন যেমন, হ্যাঁ যেমন মুখ যেমন কি বলে মনের কথা বলে, সেরকম টাং কিন্তু আমাদের বডির কথা বলে। টাং দেখেও কিন্তু আমাদের রোগ নির্ণয় করা যায়। আমরা ইন হোমিওপ্যাথিক মানে হোমিওপ্যাথিতে আমরা কি করতে পারি, টাং সিমটম দেখেও আমরা আন্দাজ করতে পারি। যেখানে প্যাথোলজিতে একটা রোগ আমরা আন্দাজ করতে পারি যে এটা এই রোগের একটা সিমটম, কেন ব্ল্যাক হবে, কেন সেটা ব্লু হবে, কেন সেটা রেডিশ ব্রাউন হবে। এরপরে আমরা সেই টাঙের টেস্ট নেওয়ার চেষ্টা করব, আসলে টেস্টটা কেমন, মানে স্বাদ কেমন। পেশেন্টকে আমরা জিজ্ঞাসা করব যে আপনি কেমন স্বাদ পান, আপনার যে জিহ্বা থেকে আপনি কেমন স্বাদ পান। পেশেন্ট বলতে পারে যে আসলে বিটার, তিতা পাচ্ছি, হ্যাঁ যাই খাই তাই তিতা লাগে। আবার বলবে যে না বিটার সুইট, এই ওখানেই তিতা লাগে ওখানেই মিষ্টি লাগে, বলতে পারে না, বলতে পারে। তারপরে ব্লাডি, কেন জানি আমার কাছে রক্তের মতো মনে হয়, আমার মুখের সাথে কেন জানি রক্ত রক্ত মনে হচ্ছে। যেমন কারো যদি দাঁত থেকে রক্ত বের হয়েছে কখনো আমাদের এই জীবনে, তাহলে তখন একটা ফিলিংস আসে না, একটা সেন্সেশন তৈরি হয় যে রক্ত বের হচ্ছে, আমরা কিন্তু বুঝতে পারি না, দেখলেও বুঝতে পারি না রক্ত আছে আমার মুখে। তারপরে হচ্ছে ইনসিপিড, মনে হয় পচা দুর্গন্ধ এরকম মনে হচ্ছে। মেটালিক, কোনো মেটাল, কোনো পদার্থ ধাতু বোধহয় আমার মুখে লেগে আছে এরকম। পুটরিড, পচা গন্ধ। সল্টিশ, লবণাক্ত মনে হচ্ছে। সাওয়ার, টক মনে হচ্ছে। সুইটিশ, মিষ্টি মিষ্টি মনে হচ্ছে। আবার আরেকটা আছে, সেটা হচ্ছে ওই রুগী এসে আমাকে বলছে যে আসলে আমি যা খাই কোনো কিছুরে স্বাদ পাই না, সব স্বাদ এক, সব স্বাদ এক। লবণ খাইলেও যেরকম স্বাদ, ওই মিষ্টি খাইলেও একই স্বাদ। তো বলেন তো ওনার কি জিহ্বা ঠিক আছে? ঠিক নাই। তার মানে জিহ্বার যে নার্ভ সিস্টেম, নার্ভ সাপ্লাই, যে নার্ভ যেখানে তার ব্লাড সার্কুলেশন হয়, সেই সার্কুলেশন ঠিকভাবে হচ্ছে না, যার কারণে নার্ভ ওখানে প্যারালাইসিস হওয়ার কারণে, প্যারালাইজড হয়ে যাওয়ার কারণে কি হয়ে গেছে, উনি সঠিকভাবে টেস্টটা পাচ্ছেন না। ঠিক আছে, তো তখন আমরা যখন পাচ্ছেন না স্বাদ, তখন আমরা এই টাঙের জায়গায়
ওয়ান্টিং কথা লিখতে পারি, টেস্ট ওয়ান্টিং মানে টেস্ট পাচ্ছে না, স্বাদ পাচ্ছে না। এরপরে আমরা সেন্সেশনে যেতে পারি, জিহুবার সেন্সেশন, যেখানে আমরা একটু আগে কমপ্লেইনের সেন্সেশন বলছি, এবার তার জিহুবার সেন্সেশন। এগুলো আসলে হয় কি, আমরা যে প্রত্যেকটা রোগীকে এত মানে প্রত্যেকটা লাইন ধরে জিজ্ঞাসা করব তা কিন্তু না। অ্যাজ এ ডক্টর আমাকে বুঝতে হবে যে আসলে কোন রোগীর ক্ষেত্রে কোন জায়গায় আমি হিট করব আর কোন জায়গাটা ছেড়ে দেব। বুঝাইতে পারলাম? বিশেষ করে ডাইজেস্টিভ সিস্টেমের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে এই টাঙের গুরুত্ব অনেকটা বেশি। ঠিক আছে, আমরা যখন কন্টিনিউয়াসলি পড়াশোনা করব তখন কিন্তু আমরাই বুঝে ফেলবো যে আসলে আমি যত লেকচারই আজকে দিচ্ছি, যত পয়েন্টই বলবো, আসলে সব পয়েন্টে সব রোগীকে জিজ্ঞাসা করতে হয় না, কিন্তু আমাদের এটা থাকতে হবে কখন কোনটাতে কাজে লাগে, এই জ্ঞানটা আমাদের থাকতে হবে। কিন্তু সব, হয়তো কেউ বলবেন এতগুলো রোগীর সাথে কথা বললে তো আমাকে 3 ঘন্টা 5 ঘন্টা লাগবে। নো, নেভার, কখনোই লাগবে না। কারণ এই সবগুলো আপনাকে জিজ্ঞাসাই করতে হবে না, কারণ আপনি তার রোগ দেখেই বুঝতে পারবেন যে আসলে কোনটা আমাকে জিজ্ঞেস করতে হবে আর কোনটা বাদ দিতে হবে। দেখবেন যে আপনি 10 মিনিটেই হয়ে যাবে, আপনার 15 মিনিটেই হয়ে যাবে, আধা ঘন্টায় হয়ে যাবে। বা এমন হবে যে প্রথম দিন আপনার নিয়ে নিলেন কিছু, নেক্সট সেটিং এ আপনি দেখা গেছে যে আপনি কাভার করে ফেলছেন। এই তো 10-20 মিনিটে আপনার রোগী দেখা শেষ হয়ে যাবে, যদি আমরা এগুলো মানে টোটাল প্রসিডিউরটা ফলো করি ঠিকভাবে। তো আমি সেন্সেশনের কথা বলছিলাম, যেখানে বলবো যে আসলে যেমন হয়তো রোগী বলতে পারে যে আমার জিহ্বাটা না সবসময় কোল্ড, মানে খুব ঠান্ডা ঠান্ডা অনুভব হয়। আবার কেউ বলতে পারে আমার জিহ্বা কেন জানি খুব বড় হয়ে গেছে, আমার মনে হয় যে জিহ্বাটাও অনেক বড় হয়ে গেছে। এটা তার সেন্সেশন, অনুভূতি। এরপরে হয়তো বলতে পারে যে আমার জিহ্বাটাতে মনে হয় কিছু একটা লেগে আছে, তেল তেলে, গ্রেসি। গ্রেসি মানে আমি এত জিহ্বাটা পরিষ্কার করলাম, তারপরেও কেন জানি আমার মনে হয় জিহ্বায় কিছু তৈলাক্ত কিছু লেগে আছে, তখন আমরা গ্রেসি কথাটা, হ্যাঁ গ্রেসি কথাটা লিখতে পারি। এরপরে স্যার যেটা বলছিলেন যে হেয়ার, চুল, বলে যে আমি তো মুখ এত পরিষ্কার করতেছি কিন্তু আমার কেন জানি মনে হয় যে আমার জিহ্বায় চুল আছে, সাইলেশিয়া বোধহয় আছে, মেবি সাইলেশিয়া এবং ন্যাট্রামিল দুইটা গ্রেট মেডিসিন এই হেয়ার সেন্সেশন ইন দা টাং, অন দা টাং। এরপরে হিট সেন্সেশন, বলে যে রুগী বলে যে আমার জিহ্বাটা সব সময় কেন জানি গরম গরম মনে হয়, গরম মনে হয়। তো এরপরে হেভিনেস সেন্সেশন, পেশেন্ট বলবে যে আমার জিহ্বাটা খুব ভারী ভারী লাগে, মনে হয় যে এত ওজন হয়েছে। আচ্ছা, এরপরে ইচিং, এমনও পেশেন্ট আছে যে বলবে যে আমার কেন জানি খালি জিহ্বায় চুলকায়, হ্যাঁ কেন জানি মনে হচ্ছে জিহ্বাটা চুলকাচ্ছে, কিন্তু আমরা সচরাচর দেখি যে হাতের তলা চুলকায় মানুষের, কিন্তু গ্রাম্য ভাষা আমরা একটু ফান করে বলি যে আপনার টাকা আসবে, এই তো, যে আপনার টাকা আসবে এই জন্য হাত চুলকায়। কিন্তু জিহ্বা চুলকাইলে কি বলবেন? আজকে চিন্তা করে নেই, একটু পরে বা না হয় বলবো যে আসলে কি বলা যায়। টাকা যাবে, ও জিহ্বা চুলকাতে আমরা খাইতে হবে ভালো কোনো রেস্টুরেন্টে বসে, ঠিক। আচ্ছা, এরপরে হতে পারে কি, পেশেন্ট বলতে পারে যে আমার জিহ্বাটা মনে হচ্ছে যে কাজ করতেছে না, অবশ হয়ে গেছে, নামনেস, মানে অবশ অসাড় হয়েছে, আমি জিহ্বা নড়াইতেই পারতেছি না। ঠিক আছে, প্যারালাইজড হয়ে গেছে, ওই যে নার্ভ সাপ্লাই হচ্ছে না। এরপরে বলতে পারে যে আসলে আমার জিহ্বাটাই এত সফট হয়েছে, এই ভাত খাইলেও মনে হয় ছাল যাচ্ছে, পানি একটু যে গিলবো তাও মনে হচ্ছে যে ছাল যাচ্ছে, এত সফট হয়ে গেছে জিহ্বা। ঠিক আছে, আরো বলতে পারে যে আমার জিহ্বাটা খুব মানে ভারী হয়ে গেছে, মানে যেমন একটু হেভিনেস বললাম, এটা হচ্ছে আরো মানে শক্ত, ঠিক, মোটা হয়ে গেছে। ঠিক আছে, মোটা হয়ে গেছে কিন্তু থলথলে নয়, মানে মনে হয় যে একদম, যেমন দীর্ঘ অনেক সময় যদি আমরা পানি যদি ফ্রিজে রাখি কেমন হয়ে যায়, বরফ হয়ে যায় না? হ্যাঁ, বা যে কোনো কিছু একটা বস্তার মধ্যে প্যাকেট করে একদম গাজতেছি যেমন শক্ত হয়ে যায়, জিহ্বা ওই রকম শক্ত হয়েছে, চাপ দিলেও তলাচ্ছে না। ঠিক আছে, তো আমরা এই অনেক কয়েকটা সেন্সেশনের কথা বললাম। তাহলে আমরা টাঙের মধ্যে কয়টা জিনিস জানলাম? টাঙের কোয়ালিটি, টাঙের কালার, টাঙের টেস্ট, টাঙের সেন্সেশন, কয়েকটা জিনিস আমরা জানলাম, মাত্র কয়েকটা জানলাম। আচ্ছা, স্যালাইভেশন মানে স্যালাইভা থেকে স্যালাইভেশন। যখন আমরা একজন মানুষের টাং দেখি, একজন পেশেন্টের টাং দেখবো, সাথে সাথেই কিন্তু আমাদেরকে এটা দেখে নিতে হবে যে আসলে তার এই মুখে স্যালাইভা আছে কিনা, মানে মিউকাস আছে কিনা, মুখের ভেতরে মিউকাস আছে কিনা, ঠিক আছে, লালাটা আছে কিনা। যেমন আমি কথা বলতেছি এই মুহূর্তে কিন্তু আমার মুখে কোনো লালা নাই, একদম শুকিয়ে খাট হয়ে গেছে, হ্যাঁ। তো এরকম স্যালাইভেশন, তো স্যালাইভেশন সম্পর্কে আমরা জিজ্ঞাসা করব যে আসলে আপনার কি ঘুমের মধ্যে, আপনি যখন ঘুমান তখন কি ঘুমের মধ্যে আপনার স্যালাইভেশন হয়, মানে মুখ থেকে লালা পড়ে, বালিশ ভিজে যায়, একটু কি পড়ে যায় এরকম, তখন রুগী আমাদেরকে বলে দিবে। যেমন মার্কুরিয়াসের একটা অন্যতম সিমটম, অন্য মেডিসিনেও থাকতে পারে। তারপরে হচ্ছে যে এমন মানুষ আছে
যে কথা বলতে বলতে কি হয়ে যায়, এই মুখ থেকে একটু বের হয়ে গেল, মানে কথা বলতেছে আপনি আমি কথা বলতেছি, ওনার এই মাউথ কর্নার দিয়ে একটু বের হয়ে গেছে থুতু। অনেকের কথা বলতে আবার অনেকের কথা বলতে গেলে কি হয়, থুতু অন্যের মুখে চলে যায়। রাইট, তাহলে এরকম হতে পারে। আবার বলছে যে আমি যদি একটু সামনের দিকে ঝুঁকি না, এই সামনের দিকে ঝুঁকলেই আমার লালা পড়ে যায়। আবার হচ্ছে বলে যে আসলে রাগ, মানে ওই রোগটা যখন রাগ হয়, বলে যে আমার তো অন্য সময় সমস্যা হয় না, কিন্তু আমি যখন একটু মানে টেনশনে থাকি, রাগ হয়েছি, তখন কেন জানি আমার মুখ থেকে লালা ঝরে। হুম, তো এটা হতে পারে, টকিং এর কথা বললাম। এবং প্রেগনেন্সির ক্ষেত্রে দেখা গেছে কোনো মহিলা কনসেপ্ট করছেন, উনি প্রেগনেন্সি ওনার চলছে, তো ওই মুহূর্তে দেখা যায় যে উনি বলছেন যে আমার অন্য সময় কখনোই আমার মুখে এত লালা আসে না, মুখ এত ভেজাও থাকে না আমার, আমি খুব নর্মাল লাইফ লিড করছিলাম, কিন্তু দেখা গেছে যে এই যে কনসেপ্ট করছি আমি, এই কনসেপ্ট করার পরে থেকে দেখা যাচ্ছে যে আমার মুখে প্রচুর পরিমাণে থুতু আসতেছে। এটা কি মানে মানে একটা ডিসঅর্ডার নয়? এটা কি সমস্যা নয়? তাহলে এটাকে আমাদেরকে নিতে হবে, এটার দাম অনেক বেশি। তো তখন আমরা এই স্যালাইভেশনের হিস্ট্রিটা নেব। এরপরে আমরা অ্যাপেটাইট জানবো। অ্যাপেটাইট মানে কি? ক্ষুধা নাকি? অর্থাৎ একজন পেশেন্টের ক্ষুধা কেমন, মানে রুচি কেমন। এখন রুচির ব্যাপারটা হয় কি, যেমন ওই যে আমরা হোটেলে খাচ্ছিলাম, আপা ইয়ার্কি করে বললেন যে আসলে আমি তো জানি যে পুরুষরা কম খায়, এখন পুরুষরাই বেশি খায়। হ্যাঁ হ্যাঁ, আপা বলে চলে গেছেন, ফির আমরা তো কোনো আনসার করি নাই। এই পুরা ইয়াটা বলতে যাই অনেক সময়ের দরকার, আমি তো ডিটেলসে বলছি। শেষ না স্যার, কেবল শুরু। হ্যাঁ সমস্যা নেই, উনি যান, এখনো ভূমিকাতেই আছি। হ্যাঁ, কেবল খাবার দাবার খাইতে বসলাম, অ্যাপেটাইট ক্ষুধা। খাবার খেলে খাবার খাওয়ার পরে এখন খাইতে বসলেন, এখন ওখানে জিজ্ঞেস করবে আপনি মাছ খাবেন না মুরগি খাবেন, এগুলো ডিজায়ার অ্যাভারশন এগুলো জিজ্ঞাসা করব। তারপরে খাওয়ার পরে আপনার আবার শারীরিক কি সমস্যা দেখা দেয়, স্টুল ঠিক থাকলো কিনা, ইউরিন ঠিক থাকলো কিনা, ফ্ল্যাটাস যায় কিনা, তারপরে হচ্ছে আপনার, হ্যাঁ সেটাই, তারপরে আপনার এবার এখন ঘুম স্লিপে যাব, স্লিপ হচ্ছে কিনা ঠিকভাবে, তারপরে আপনার স্লিপের মধ্যে ড্রিম আসে কিনা, স্বপ্ন আসে কিনা, এরপরে আপনার সোয়েট ঘাম আসে কিনা, হ্যাঁ। তাহলে দেখেন যে এই বিষয়গুলো আলোচনা করব, মানে কি কি বিষয় আলোচনা করলাম, মানে কি কি বিষয়ে আলোচনা করব সেগুলো কিন্তু বললাম। পেয়ারা বাজারে অনেক পাওয়া যায়, সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ, এটা তো শুধু আমি সূচি বললাম, এবং কিছু সূচি আমি বাদ দিয়েছি, আরো কিছু সূচি আছে, শুধু এইটুকুই না। এইটুকু যখন আমাদের স্বপ্নে যখন আমরা বিভোর হয়ে গেলাম, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি সূচিটা বলে দেই। যখন আমরা স্বপ্নে বিভোর থাকলাম, এরপরে আমাদের ঘাম চলে আসলো, ঘাম হয়ে গেল, ফ্রেশ ঘুম হলো কিনা জানি না। তারপরে এবারে আসবো আমরা কিছু জেনারেল কজেশন, আমাদের রোগীর প্রেসক্রিপশন করব, সেখানে কিন্তু আমাদেরকে কিছু কজেশন থাকে, আসলে কিছু অনেক জেনারেল কজেশন আছে, মানে সাধারণ কিছু কারণ আছে যেগুলোর কারণে রোগ তৈরি হয়, সেগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। এই কোন কোন কারণে আমাদের শরীরে রোগ তৈরি হয়, আমরা যদি প্যাথোলজি না জানি তাহলে কি চিকিৎসা দিতে পারবো? এরপরে আমরা জানবো জেনারেল মডালিটিস, কোন কোন সাধারণ হ্রাস বৃদ্ধি আছে, কোন কোন হ্রাস বৃদ্ধিগুলো আপনারা সবই জানেন, কিন্তু হয়তো একসাথে করা নাই, কিন্তু আমি এগুলো একটু পড়াশোনার মাধ্যমে একটু সময় দিয়ে এগুলো একসাথে করে নিয়ে আসছি, এবং এগুলো আমি আমার নিজের মধ্যে রাখতে চাই না, আপনাদের মধ্যে বিলিয়ে দিতে চাই, যাতে সমানভাবে আপনারা উপকৃত হন। এবং সমানভাবে উপকৃত হওয়ার পরে যদি আপনারা একটা সেকেন্ডের জন্য আমার নামটা উচ্চারণ করেন, আমি তাতেই ধন্য। এটাই কারণ আমার ছোটবেলা থেকেই অভ্যাস হচ্ছে যে আমার বিদ্যা আমার নিজের মধ্যে রাখি না, মানে আমি যা পড়ি, হ্যাঁ, তত স্ট্রং হয়, আমি এটা বিশ্বাস করি। ঠিক আছে, আমি এটা মনে করি যে আমি যেটা শিখি সেটাকে আরো একটু বলি, যে আসলে দেখি যে আমার শেখার মধ্যে কোনো ভুল আছে কিনা। যদি আমি ওই পড়ে মুখস্থ করে একদম বড় ডাক্তার সাজিয়ে গেলাম আর চিকিৎসা ভুল দিতেছি, কাউকে কোনোদিন বলিও নাই, হ্যাঁ ঠিক আছে, তাহলে যত আমরা ডিসকাস করবো, এরকম গ্রুপ ডিসকাস করবো, এরকম সেমিনার সিম্পোজিয়াম ওয়ার্কশপ হবে, তত আমাদের মধ্যে ভুল ধারণাগুলো কি হবে, আস্তে আস্তে ছুটে যাবে, এবং আমরা একটা সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারবো। তাহলে জেনারেল মডালিটিস জানবো, এরপরে আমরা মেন্টাল জেনারেল জানবো। মেন্টাল জেনারেলের মধ্যে কি কি জানবো, মানসিক কিছু সমস্যা থাকবে, সমস্যাগুলোকে ফাইন্ড আউট করার জন্য, সেই সমস্যাটাকে তুলে নিয়ে আসার জন্য আমরা রোগীর অ্যান্সার দেওয়ার মানে কোয়ালিটি জানবো, রোগী কিভাবে কথা বলে,
রুগীর অ্যাভারশন কি, কি কি চায় না, কি কি অপছন্দ করে, রুগীর ডিজায়ার কি, কি কি চায়, কি কি ভালো লাগে, সেটা আমরা জানবো। রুগীর মধ্যে কোনো ডেলিরিয়াম আছে কিনা, মানে ভুল বকাবকির কোনো অভ্যাস আছে কিনা, রুগীর মধ্যে কোনো ইলিউশন আছে কিনা, ভুল ধারণা আছে কিনা, কোনো হ্যালুসিনেশন আছে কিনা, কোনো ডিলিউশন আছে কিনা, রুগীর মধ্যে কোনো ডিসপোজিশন আছে কিনা। এখন কোন কোন ডিসপোজিশন, আমি কিন্তু জাস্ট একটা সূচি বলছি। এই ডিসপোজিশন বলতে গেলে আমাকে 9টা 10টা পয়েন্ট এখানে লিখতে হবে বা বলতে হবে মুখে, যেগুলো আপনারা সবাই জানেন, কিন্তু মনে হবে যে না এটাই তো ডিসপোজিশন। ঠিক আছে? তো এখন হচ্ছে যে তারপরে তার আমরা ফিয়ার জানবো, আসলে কিসে কিসে সে ভয় পায়। এরপরে আমরা জানবো তার হ্যাবিট, তার কোনো কিছুর অভ্যাস আছে কিনা। তারপরে তার গেস্টার পোস্টার, অর্থাৎ ওঠা বসা, হ্যাঁ শোয়া, বিভিন্ন স্টাইল গুলো, অঙ্গভঙ্গি গুলো জানার চেষ্টা করব। এরপরে আমরা ম্যানিয়া জানবো। ম্যানিয়া বলতে কি বাতিক, বাতিক যেমন আমি আছি, যেমন